শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে প্রত্যাবর্তনে ভারতীয় মহাকাশ গবেষণায় অতিরিক্ত সতর্কতা, বিশ্ব যক্ষ্মা নিবারণ দিবস, বিশ্ব জল দিবস উদযাপন ও ডন কোরাস ডে। গত বছর জুন মাসে ৮ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর বোয়িং স্টারলাইনারে চেপে। যাত্রার শুরুতেই সমস্যা, তা কাটিয়ে উঠে যাবার পথে মাঝ রাস্তায় প্রপালশন সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। কোনো মতে গন্তব্যে পৌঁছনো। নির্দিষ্ট সময় পর ওই মহাকাশযান ফিরে আসার ঝুঁকি কেউই নিতে পারেননি আর। সেই পথ খুঁজে পেতে সময় পেরিয়ে গেল ৯ মাস। তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও কম হয়নি। অবশেষে গত ১৯শে মার্চ ক্রু ড্রাগনে চেপে ভারতীয় সময় ভোর ৩:২৭ নাগাদ ফ্লোরিডা উপকূলে অবতরণ করলেন সুনিতা, বুচ, নিক হেগ ও আলেকজান্ডার গর্বুনভ, এই ৪ নভশ্চর। এই ৪ মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানকে আলোড়িত করেছে। ভারত যেহেতু এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে আগামী দিনের জন্য, সেক্ষেত্রে এদেশের বিজ্ঞানীরা এই ঘটনাকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছেন, জানালেন ইসরোর বিজ্ঞানীরা। যখন কোনো অ্যাস্ট্রোনট মহাকাশে যান, তাকে মহাকাশে পাঠানোর টেকনোলজি যতটা জরুরি এবং মহাকাশ থেকে ফিরিয়ে আনার যে টেকনোলজি সেটাও যে কতখানি জরুরি, সেটার একটা প্রমাণ হচ্ছে এই ঘটনা। সেটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যেহেতু ভারতবর্ষে নিজের এরকম মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে, সেখানে এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে দেখুন, মাত্র 1 সপ্তাহের জন্য গিয়ে তাদেরকে ৯ মাস কাটাতে হয়েছে। এবারে সেরকম কোনো একটা আপৎকালীন পরিস্থিতিতে যেখানে বেশি সময় ধরে কাটাতে হচ্ছে, তখন একজন মহাকাশচারীকে সাপোর্ট করার জন্য কি কি ব্যবস্থা রাখা উচিত মহাকাশযানের মধ্যে। কারণ যখন কেউ যান, তারা তো একটা সময় বেঁধে যান, 7 দিনের জন্য গেছেন কি 14 দিনের জন্য গেছেন, কিন্তু যে কোনো কারণে তাদেরকে বেশি দিন থাকতে হয়েছে। তো সেটাকে সাপোর্ট করবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত, তার জন্য একটা হোমওয়ার্ক এবং সেই ব্যবস্থাটাকে এনশিওর করাটা খুবই প্রয়োজন। সেটা একটা শিক্ষা। আর একটা জিনিস হচ্ছে, যেই কারণে ওদের যে আশাটা দেরি হয়েছে, তার যে যান্ত্রিক কারণ, যে যান্ত্রিক কারণের জন্য তারা আটকে গিয়েছিলেন, সেই যান্ত্রিক কারণটা কেন হয়েছিল, সেই কারণ যাতে ভবিষ্যতে না হয়, সে বিষয়ে কিছুটা টেকনিক্যাল কিছু লেসন্স লার্নড আমরা বলি, সেখান থেকে কি শিক্ষা নিলাম। তো সেই ধরনের কিছু টেকনিক্যাল শিক্ষাও কিন্তু এই ঘটনা থেকে আমরা পেলাম। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে থাকা এবং রুদ্ধশ্বাস ঘটনাবলীর মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চায় বেশ কিছু নতুন দিক নির্দেশ করল বলে মন্তব্য করেছেন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা ড শুভব্রত চৌধুরী। আকাশবাণীকে তিনি বলেন, এখন থেকে আর বিজ্ঞান চর্চা শুধুমাত্র একটি দেশ বা কিছু বেসরকারি সংস্থার হাতে নিয়ন্ত্রিত হলে চলবে না। সামগ্রিকভাবে সব দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যৌথ কর্মসূচি গড়ে তোলা প্রয়োজন। গত কয়েক বছর ধরে মহাকাশ বিজ্ঞানের এক নতুন পরিবর্তন লক্ষ্য করা গেছে। মহাকাশ বিজ্ঞান তার সমস্ত যে উৎক্ষেপণ, এই পুরো ব্যাপারটাই এখন শুধু সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলি মেনটেন করে না, প্রাইভেটের হাতে তুলে দেওয়া হয়েছে। নাসাও যেরকম তুলে দিয়েছে, ইসরো সেরকম তুলে দিয়েছে। সুতরাং এই ধরনের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, তারা নিজেদের মতো উপগ্রহ যে পাঠাচ্ছে, প্রত্যেকটার একটা ইউনিক ফিচার নিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল এই যে বোয়িং এর স্টারলাইনারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যে গেল, তাতে একটা সমস্যা দেখা গেল, একটা টেকনিক্যাল সমস্যা দেখা গেল। তারা কোনো মতে ম্যানেজ করে ওখানে ঢুকে গেলেন। ৮ দিনের প্রোগ্রামটা হয়ে গেল বহু দিনের। হ্যাঁ, তা এইটা এর পরবর্তীকালে যেভাবে উদ্ধার করে আনলো, যে কিভাবে তারা উদ্ধার করে স্পেসের ড্রাগনের মাধ্যমে ফিরলো, তাতে যেটা বোঝা গেল যে মহাকাশ বিজ্ঞান কেবলমাত্র একটি সংস্থা কিংবা একটি দেশের ব্যাপার নয়। ব্যাপারটা হলো সামগ্রিক বিজ্ঞান
যারা বিজ্ঞান চর্চা করেন তাদের সামগ্রিকভাবেই ভাবতে হবে, তাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন করতে হবে এবং ডিজাইন অফ ফেইলিওর বলে একটা কথা আছে যে প্রতি স্টেজেই দেখতে হয় যে এটা যদি ফেল করে তাহলে এর অল্টারনেটিভ ব্যবস্থাটা কি আছে। সেইভাবেই আগামী দিনের কর্মপদ্ধতি এই ধরনের মহাকাশ অভিযানের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াবে। কারণ সুনিতা উইলিয়ামসই হলো একমাত্র মহাকাশ যাত্রী যে স্পেস শাটেল গেছে, সৌরজে গেছে, বোয়িং স্টারলাইন তো নিয়েই গিয়েছিল টেস্ট পাইলট হিসেবে, স্পেসে ড্রাগনও সে নিয়ে ফিরল। সুতরাং তারা যে অভিজ্ঞতা সমৃদ্ধ হলো, এতে আগামী দিনে কিন্তু মহাকাশ গবেষণা, মহাকাশ অভিযানের অন্য একটা দিগন্ত খুলে গেল বলে আমরা মনে করি। 24শে মার্চ পালিত হল বিশ্ব যক্ষ্মা নিবারণ দিবস। যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি কল্যাণ লাহাকে জানান, সরকার 2025 সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা দূরীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে। এই রোগ নির্মূল করতে সরকার 100 দিনের বিশেষ কর্মসূচি হাতে নেয়। সারা দেশের সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং সহ 19টি জেলায় চলে এই অভিযান। তা শুরু হয়েছিল গত বছর 7ই ডিসেম্বর। চলতি মাসের 17 তারিখ পর্যন্ত তা চলে। রাজ্যে 20,000-এরও বেশি যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গেছে কর্মসূচি শেষে। রোগ নির্মূল করতে সরকার সব রকমের উদ্যোগ নিয়েছে। এবছরে আমাদের থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার। প্রত্যেক বছর আমাদের ওয়ার্ল্ড টিবি ডে উপলক্ষে কোনো না কোনো থিম থাকে। তো এবছরের আমাদের থিমের অর্থ হচ্ছে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং আমাদের পরিষেবা দিতে হবে টিবি রোগীকে, যাতে আমরা টিবি রোগ আমাদের দেশ তথা রাজ্য থেকে নির্মূল করতে পারি। কারণ আমরা 2025-এর মধ্যে ভারতবর্ষকে এবং আমাদের রাজ্যকে টিবি মুক্ত করার, টিবি নির্মূল করার আমরা কর্মসূচি নিয়েছি। ওয়ার্ল্ড টিবি ডেতে প্রত্যেক বছর স্লোগান থাকে। এবছরের স্লোগান হচ্ছে 2025-এর স্লোগান হচ্ছে রাখবো খেয়াল প্রতিজনে, টিবি মুক্ত ভারত অভিযানে। এই যে টিবি মুক্ত ভারত অভিযান আমরা সারা ভারতবর্ষে, আমাদের রাজ্যে সর্বত্র টিবি মুক্ত করার জন্য যে কর্মসূচি নিয়েছি, আমরা আশা করছি আমরা সেটাতে সফল হব এবং 2025-এর মধ্যে আমরা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে টিবি নির্মূল করতে পারবো। সদ্য 100 দিনের কর্মসূচি শেষ হয়েছে টিবি নির্মূলীকরণের উদ্দেশ্যে। সেই কর্মসূচি শেষে টিবি রোগীদের বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের নিরিখে কি এবং রাজ্য আগামী দিনে কি ব্যবস্থা নিতে চলেছে টিবি নির্মূলীকরণে? এই কর্মসূচি পশ্চিমবঙ্গের 19টা জেলায় চলেছে এবং আমরা সফলভাবে সেটা শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা যে ঝুঁকিপূর্ণ আমরা জনগণের মধ্যে টিবি চিহ্নিতকরণের কাজ শুরু করেছিলাম, 1 কোটিরও বেশি আমরা জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং আমাদের টিবি রোগী নির্ণয় হয়েছে 20,000-এরও বেশি। এবং এই টিবি রোগী যারা চিহ্নিতকরণ করা হয়েছে তাদের মূলত করা হয়েছে অত্যাধুনিক ন্যাট প্রক্রিয়ার মাধ্যমে, সিবি ন্যাট, ট্রু ন্যাট, যেটা আমরা বলি নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রোগীর পরিস্থিতি জানা যায়। এই হচ্ছে আমাদের 100 দিনের কর্মসূচির শেষে আমরা এখানে এসে উপনীত হয়েছি এবং আমাদের যেটা আমাদের মাননীয় ডিরেক্টর অফ হেলথ সার্ভিস বলেছেন, আমরা সবাই চাইছি যে এই কর্মসূচি যেভাবে চলছে সেইভাবে আমরা কর্মসূচিটা যদি চালিয়ে যেতে পারি তাহলে আমরা আশা করছি 2025-এর মধ্যে আমরা টিবি রোগ নির্মূলীকরণের দিকে আরো এগিয়ে যেতে পারবো। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গতকাল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুরো ভবনে যক্ষ্মা নির্ণয়, রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণ বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনা চক্রে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, গত বছর কলকাতা পুরো এলাকায় 12,213 জন যক্ষ্মা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা পরিষেবাও দেওয়া হচ্ছে। আলোচনা চক্রে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায়চৌধুরী বলেন, কলকাতা পুরসভার উদ্যোগে শহরে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা কমেছে। তিনি বলেন, সারা বিশ্বে প্রতিদিন প্রায় 4,000 মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। বিষয়টি খুবই উদ্বেগের। ন্যাশনাল যত প্রোগ্রাম আছে তার ভিতরে টিবি হচ্ছে সব থেকে স্ট্রাকচার প্রোগ্রাম এবং তারা সব দিক আর কি ভাবনা চিন্তা করে এই প্রোগ্রামটা তৈরি করেছেন এবং আই এম হ্যাপি যে চন্দ্রশেখর দাসের মতো একজন খুব একাডেমিক কলিগ
যে এই টিভি প্রোগ্রামটা কিন্তু কলকাতা শহরে দেখছেন, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট দিক। তার কারণ এই যে আমাদের আইসি করা, বিভিন্ন সেমিনার করা, এইগুলো পিছনে কিন্তু চন্দ্রশেখর দাসের অনেক অবদান রয়েছে। এ মাসের 22 তারিখে উদযাপিত হল বিশ্ব জল দিবস। এই উপলক্ষে জল জীবন মিশন প্রকল্প থেকে বাগদা ব্লক, আইএসএ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ওই দিন সকালে বাগদা হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে এক সাইকেল র্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জল অপচয় বন্ধ করতে সচেতন করে তোলা হয় ওই শিবিরে। বাগদা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রমুখ র্যালিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে জল অপচয় ও দূষণ বন্ধ করে তোলার জন্য সচেতন করেন। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার আমাদের প্রতিনিধি পল্লব ঘোষকে বলেন, মানুষের মধ্যে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এই সাইকেল র্যালির মধ্য দিয়ে, যে জল দূষণ বন্ধ করতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে। বিশ্ব জল দিবস উপলক্ষে এটা মানুষের কাছে লিফলেট ডিস্ট্রিবিউশন বা মানুষের কাছে কথা বলা, সাইকেল র্যালির মধ্য দিয়ে বিভিন্ন মেসেজ সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। বাগদা ব্লক, আইএসএ, ইমাজিন, বাগদা পঞ্চায়েত সমিতি এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পিএইসি সকলের সহযোগিতায় আজকের প্রোগ্রামটা করা হলো। বাগদা হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষক শিক্ষিকারাও এতে যোগ দেন। সাইকেল র্যালিটি বাগদা হাই স্কুল থেকে বাগদা পুরো বাজার পর্যন্ত পরিক্রমা করে। পরিবেশে পাখির সংখ্যা কমা বাড়া পর্যবেক্ষণে রাখতে পাখির ডাক রেকর্ড করে ধরে রাখা প্রয়োজন বলে মনে করেন পক্ষী বিশারদরা। এই ডাক সংরক্ষণে থাকলে ভবিষ্যতে কোন পাখির সংখ্যা কমে যাওয়া অথবা অবলুপ্ত সেগুলি গবেষণায় নির্ভরযোগ্য তথ্য হিসেবে সাহায্য করবে। বার্ড ওয়াচার্স সোসাইটির উদ্যোগে গত রবিবার 23শে মার্চ ডন কোরাস ডে উদযাপন উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে পক্ষী বিশারদ সুদীপ্ত রায় বলেন, রাজস্থানের বেশ কিছু পাখিকে এখন কলকাতায় নিয়মিত দেখা যাচ্ছে। আবার অতীতে এই সময় বেশি দেখা যেত নীল গলার বসন্ত বৌরি পাখি, যা সেভাবে চোখে পড়ছে না। পাখির সংখ্যার অনুপাত নিয়ে বিস্তৃত গবেষণার জন্য সরকারি উদ্যোগ ও তৎপরতা প্রয়োজন। পাখির সংখ্যা কিছু কিছু জায়গায় কমছে, যেরকম কিছু কিছু জায়গায় বাড়ছে, সেটাও ঘটনা। তারপরে আর একটা জিনিস, শুধু সংখ্যা নয়, আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, ধরুন এই পাখিদের মুভমেন্ট, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন এরা যায়, পরিযায়ী পাখি বলুন বা ইভেন লোকালিও পরিযায়ী হয় অনেক সময়, হিমালয় থেকে নিচের দিকে নেমে আসে, এই সময়গুলো পুরো পাল্টে যাচ্ছে, ঘেঁটে যাচ্ছে। যেরকম ফুল অনেক আগে ফুটে যাচ্ছে অথবা অনেক পরে ফুটছে, এটাও যেরকম হচ্ছে, পাখিদের মুভমেন্টও সেইভাবে অ্যাফেক্টেড হচ্ছে। এই বছরই যেরকম আমার নিজের চোখে পড়েছে বা কানে লেগেছে, সেটা হচ্ছে এই সময়টাতে কিন্তু প্রচুর বসন্ত বৌরি ডাকে আমাদের কলকাতা শহরে। এই নীলগলা বসন্ত বৌরি অথবা কপার স্মিথ বারবেট যেটাকে বলা হয়, এইগুলোর ডাক আমি কিন্তু এবছর শুনতে পাচ্ছি না সেরকম। তো এগুলো শুনছি। আর এমনি একটা জায়গায় যদি পুরো রাস্তা হওয়ার জন্য পুরো জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে, তো আর শোনারও দরকার নেই, বলারও দরকার নেই, অবভিয়াসলি ওখান থেকে পাখি কমে যাবে। সেটা হচ্ছে। কিছু কিছু অদ্ভুত অদ্ভুত পাখি অনেক সময় দেখা যাচ্ছে, যেরকম ধরুন ডেজার্ট হুইটিয়ার বলে একটা পাখি আছে, সেটা মরুভূমির পাখি। সেটা হঠাৎ কলকাতায় দেখা শুরু হয়েছে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে কলকাতায় হঠাৎ ডেজার্ট হুইটিয়ার চলে এসছে। এটা খুব অদ্ভুত একটা ঘটনা। এই পাখি কি করে পশ্চিমবঙ্গে চলে আসছে, এটা একটা অবাক করার ঘটনা। এটা নিয়ে কোনো স্টাডি সেইভাবে হয়নি এখনো, যে কেন হঠাৎ এখানে চলে আসছে। এই নিয়ে যদি রিসার্চ করতে হয়, এটা কিন্তু একদম সরকারি লেভেলে যে বড় বড় ইনস্টিটিউট গুলো আছে তাদেরকে নামতে হবে। উল্লেখ্য, 2023 থেকে 23শে মার্চ দিনটিকে ভারতে ডন কোরাস ডে হিসেবে উদযাপন করা হয়ে আসছে। আগামী বছর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এ বিষয়ে কার্যক্রম নেওয়া হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা,
সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।